যেই পানি ছাড়া মানুষ বাঁচতে পারবে না, সেই পানি যদি হয়ে ওঠে মৃত্যুর কারণ, সেই পানির মধ্যেই যদি লুকিয়ে থাকে ভয়ানক ভাইরাস, যার কারণে মানুষ মহামারী আকারে মারা যায়। কেউ পানি পান করলে বা পানিতে গোসল করলে সেই এই ভাইরাসে আক্রান্ত হয় আর এভাবে তার মৃত্যু হয়, তখন পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে। ঠিক এভাবেই কোরিয়ার পানিতে ছড়িয়ে পড়েছিল একটি বিষাক্ত ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে আবার মানুষ পানিতে ডুবেই আত্মহত্যা করে। একে একে এভাবে লাখ লাখ মানুষ ভাইরাসে আক্রান্ত হয় আর রাতের বেলা সবাই নদী নালা খাল বিলের পানিতে ডুবে আত্মহত্যা করে। কিভাবেই বা ছড়ালো এই ধরনের ভয়াবহ ভাইরাস, আর কেনই বা সবাই এই ভাইরাসে আক্রান্ত হলে পানিতে ডুবে আত্মহত্যা করে? কি বা এই ভাইরাসের রহস্য? বলছিলাম 2012 সালে রিলিজ হওয়া ডিউরেন্স মুভিটির কথা। মুভিটির আইএমডিবি রেটিং 6.3 আউট অফ 10। রটেন টমেটোসে মুভিটি 60% ফ্রেশ রয়েছে। একটি অসাধারণ মুভির গল্প বলতে যাচ্ছি আজ। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি শুরু হয় জেসন নামের একজন লোককে দেখিয়ে। জেসনকে দেখে অনেক উদাসীন লাগছিল, কারণ সে তার কাজ বা চাকরি নিয়ে মোটেও সন্তুষ্ট নয়। জেসন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করে, অর্থাৎ সে একটি ঔষধ কোম্পানিতে রিপ্রেজেন্টার হিসেবে কাজ করে। তবে সে যেই কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানি থেকে তাকে যেই বেতনটি দেওয়া হয় তা খুবই সামান্য, যার কারণে সে বাড়তি উপার্জন করার জন্য তারই কোম্পানির বসের পরিবারকে দেখাশোনা করে। তাই আজকে আমরা তাকে এই পার্কে দেখতে পাচ্ছি, কারণ সে তার বসের ছেলে মেয়ে ও ওয়াইফকে নিয়ে এই পার্কে ঘুরতে এসেছে। তবে তার এই কাজটি মোটেও ভালো লাগতো না। বাধ্য হয়েই তাকে সংসার চালাতে এই ধরনের কাজ করতে হয়, যার কারণে সে প্রায় সময় ডিপ্রেশনে থাকে। এরপর জেসন তার বসের পরিবারকে বাড়িতে পৌঁছে দিয়ে সেও বাড়িতে ফিরে আসে। তবে ফেরার পথে তার ছোট ভাই জেপিলের সাথে তার দেখা হয়ে যায়। সে তার ভাই জেপিলের সাথে ঠিকমতো কথা বলছিল না। তার ছোট ভাই তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু সে তাকে ইগনোর করে চলে যায়। ঘরে ঢুকে জেসন দেখতে পায় তার ছেলে মেয়ে আর স্ত্রী খাবার খাচ্ছে। তারা এমনভাবে খাচ্ছিল যেন দেখে মনে হচ্ছিল অনেকদিন ধরেই তারা না খেয়ে রয়েছে। এর কারণটা আমরা সামনে জানতে চলেছি। জেসনের ছোট ভাই জেপিল কিছুক্ষণ আগে এই খাবারগুলো তার ভাতিজাদের জন্য নিয়ে এসেছে, আর এগুলোই তারা এখন খাচ্ছে। কিছুদিন পর জেসনের ছেলের জন্মদিন আসতে চলেছে, তাই তার ছেলে তাকে জিজ্ঞেস করে, বাবা, আমার জন্মদিনে কি আমাকে থিম পার্কে নিয়ে যাবে? জেসন তাকে বলে, থিম পার্ক? এসব মাথায় আসে কোত্থেকে? কিসের জন্মদিন? জন্মদিন পালন করার সামর্থ্য আমাদের নেই। এগুলো বলে সে রুমে চলে যায়। আসলে জেসন অনেক অভাবে রয়েছে। টাকার অভাবে সে তার ছেলের জন্মদিনও পালন করতে পারছে না। তাদের আজকের এই অভাবের কারণ হচ্ছে তার ছোট ভাই জেপিল। আসলে জেপিল জেসনকে একটি স্টক মার্কেটে ইনভেস্ট করার প্রস্তাব দিয়েছিল। তখন জেসন তার কথা মতো সেই স্টক মার্কেটে তার সমস্ত টাকা ইনভেস্ট করে। তবে এতে সে ধরা খেয়ে যায়, তার সব টাকা লস হয়ে যায়, যার কারণে সে বর্তমানে অভাবে রয়েছে। আর এই কারণেই সে তার ভাই জেপিলের সাথে কথা বলতে চায় না। সে সবসময় তাকে ইগনোর করেই চলে। অর্থাৎ বোঝা গেল কিছুক্ষণ আগে জেপিলকে ইগনোর করার কারণ মূলত এটাই। পরের দিন আমরা জেপিল এবং তার ফিয়ন্সে লিকে একসাথে দেখতে পাই। কিছুদিনের মধ্যেই তাদের দুজনের বিয়ে হতে চলেছে। পারিবারিকভাবে তাদের দুজনের বিয়ে ঠিকঠাক। লি পেশায় একজন ডাক্তার। এখানে জেপিল লিকে বলতে থাকে, আমাকে কিছু টাকা লোন নিয়ে দিতে পারবে যাতে আমি আমার ভাইয়ের ঋণ পরিশোধ করতে পারি? আসলে জেপিল ছিল একজন সাধারণ পুলিশ অফিসার। তার কাছে তেমন কোনো জমানো টাকা পয়সা নেই, যার কারণে সে লিকে এসব কথা বলছিল। তবে লি তাকে বলে, তোমার ভাইকে তো ধরা খাইয়েছ, এবার আমাকেও ধরা খাওয়াতে চাচ্ছ? এসব হবে না, এই বলে সে সরাসরি মানা করে দেয়। এরপর আমরা দেখি জেসন একটি অফিসে কাজ করছে। ঠিক সেই সময় তার অফিসের একটি কলিগ তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে। সে তাকে বলতে থাকে, স্টক মার্কেটে আবারও টাকা ঢেলেছ, তোমার কি শিক্ষা হয়নি? জেসন তাকে বলে, বললাম তো না, আমি এবার স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করিনি। কিন্তু লোকটি তাকে বারবার এই বিষয়ে বলতে থাকে, যার কারণে জেসন তার উপর বেশ রেগে যায়। রেগে গিয়ে সে তাকে এখান থেকে চলে যেতে বলে। আসলে লোকটি তার ভালোই চায়, যার কারণে সে জেসনকে সাবধান করছিল। তবে জেসনের এইসব কথা মোটেও পছন্দ নয়। রাতের বেলা লি অর্থাৎ জেপিলের ফিয়ন্সে জেসনের সাথে দেখা করতে আসে। সে জেসনকে জেপিলের ব্যাপারে এখানে বলতে এসেছে। লি জেসনকে বলে ওর বেতন আজীবনের মতো ফিক্সড করে দেওয়া আছে, তাই সে আর ব্যাংক থেকে লোন নিতে পারছে না। তবে সে আবারও স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য টাকা ধার নেওয়ার চেষ্টা করছে। আমার এখন চিন্তাই হচ্ছে ও কোনো সুদখোরের কাছে গিয়ে টাকা ধার নিয়ে না বসে। তখন জেসন তাকে বলে, এখনো সময় আছে, তুমি ওকে ছেড়ে দাও, না হলে যেভাবে সে আমার জীবন ধ্বংস করেছে ঠিক সেভাবে তোমার জীবনও ধ্বংস করবে।
আসলে জেসনের এসব মনের কথা ছিল না, তবে সে তার মনের ক্ষোভ থেকে এই কথাগুলো বলছিল, কারণ সে নিজেই তাদের দুজনের সম্পর্ক করিয়ে দিয়েছিল। এরপর জেসন বাড়িতে ফিরে এসে দেখে তার ছেলে মেয়ে আর স্ত্রী আবারও বসে কেমন যেন অদ্ভুতভাবে খাচ্ছে। বিষয়টি রহস্যজনক, অর্থাৎ তারা বেশ কিছুদিন ধরেই খুব বেশি পরিমাণে খাবার খাচ্ছে। তাদের খিদেও অত্যাধিক হারে বেড়ে গেছে। একদিন ভোরবেলা একটি কাপল ব্যায়াম করার জন্য বাইরে বেরিয়েছিল। তারা দুজনে একটি নদীর পাশ দিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করছিল। তখন ছেলেটি নদীতে কিছু একটা দেখতে পায়। সে সামনে এগিয়ে গিয়ে একটু দেখার চেষ্টা করে, তবে এখানে সে পা পিছলে নদীতে পড়ে যায়। এরপর সে একটু সামনে গিয়ে দেখে এখানে একটি ভয়ানক আকৃতির লাশ ভেসে রয়েছে। এটা দেখার পর সে বেশ ভয় পেয়ে যায়। সাথে সাথে সে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে ডেড বডিটি উদ্ধার করে। এখানে জেপিলও উপস্থিত ছিল। সে যখন ডেড বডিটি দেখে তখন সেও অনেক ঘাবড়ে যায়। ডেড বডিটি পোস্টমর্টমের জন্য হসপিটালে পাঠানো হয়। হসপিটালে ডাক্তাররা এই বডিটি দেখে অনেক ঘাবড়ে যায়। একটি ছবির সাথে সেই মহিলার ডেড বডির মিল পাওয়া যায়। পুলিশ ডাক্তারকে বলে গতকাল রাতেও এই মহিলা প্রতিদিনের মতোই তার বাচ্চাদের ঘুম পাড়িয়ে তার স্বামীর সাথে সেও ঘুমাতে যায়। তবে পরের দিন সকালবেলা তার স্বামী ঘুম থেকে উঠে দেখে যে সে গায়েব হয়ে গেছে। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরেই আমরা তার এই লাশ এই অবস্থায় নদীর কিনারা থেকে উদ্ধার করি। বুঝতে পারছি না যে সে কেন এভাবে মারা গেল। তবে এখানে ডাক্তাররাও ঠিকমতো বুঝতে পারছিল না নির্দিষ্ট কোন কারণে তার এই ধরনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, কারণ এর আগে এইরকম কোনো ডেড বডি তারা দেখেনি। এই ঘটনার পরের দিন আমরা শহরের একটি ভয়ানক চিত্র দেখতে পাই। দেখা যায় শত শত মানুষ গতকালের মহিলার মতো নদীতে পড়ে মরে রয়েছে, অর্থাৎ কোনো এক অজানা ভাইরাস ইতিমধ্যেই ছড়িয়ে পড়তে শুরু করেছে, যার কারণে শত শত মানুষ মারা যাচ্ছে। টিভিতে এই বিষয়ে নিউজ প্রচারিত হচ্ছিল। সেই সময় জেসন ঘুমাচ্ছিল। তখন তার স্ত্রী তাকে তড়িঘড়ি করে খবর দেখতে নিয়ে আসে। জেসন তার স্ত্রীকে বলে, কি ব্যাপার, এত মানুষ মারা গেল কিভাবে? কোথাও কোনো যুদ্ধ লেগেছে নাকি? অর্থাৎ এই বিষয়ে জেসন অবগত নয়। সে জানে না সামনে পরিস্থিতি কতটা ভয়ানক হতে চলেছে। তখন তার স্ত্রী তাকে বলে, জেপিলকে ফোন করো, সে হয়তো এই ব্যাপারে কিছু বলতে পারবে। কিন্তু জেসন বলে, ওকে ফোন দিয়ে কী লাভ, এই ব্যাপারে ও হয়তোবা জানেই না। এরপর জেসন তার বসের সাথে গলফ খেলতে আসে। তাদের দলে বেশ কয়েকজন ছিল, আর তাদের সেই মাঠটি ছিল একটি নদীর কিনারায়। তবে জেসন লক্ষ্য করে তার বস আজকে খুব বেশি পরিমাণে পানি পান করছে। সে অনেকগুলো পানির বোতলও নিয়ে এসেছে আর একটার পর একটা পানির বোতল শেষ করছে। তাদের মধ্যে কেউই বুঝতে পারছিল না যে তাদের বস কেন এরকম করছে। কিছুক্ষণ পরে আবার দেখা যায় তাদের বস দৌড়ে গিয়ে নদীর পানিতে ঝাঁপ দেয়। সে নিজেই নদীর পানিতে ঝাঁপ দেয়, আবার সবাইকে বলতে থাকে, আমাকে বাঁচাও বাঁচাও। অদ্ভুত একটা ব্যাপার। এরপর তার সেখানেই মৃত্যু হয়। জেসন সাথে সাথেই পানিতে নেমে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে দেখে তার বসের চেহারা একদম বিভৎস হয়ে গেছে। এরকম বিভৎস ভয়ানক চেহারা বাকি সবারই হচ্ছে যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, যা দেখে আবার জেসন এখানে অনেক ভয় পেয়ে যায়। পরের দিন জেপিল সেই নদীর আশেপাশে যায় যেখানে শত শত মানুষ মারা গিয়েছিল। এখানে সে ইনভেস্টিগেশন করতে এসেছে। এখানে এসে সে জানতে চায় আশেপাশে কোনো কারখানা আছে কিনা যেখান থেকে বিষাক্ত কিছু নদীতে মিশতে পারে, যার ফলে নদীতে এভাবে মানুষ মারা গিয়েছে। তবে সেখানকার ট্যুরিস্ট পুলিশ আবার তাকে জানায় এই জায়গাতে এরকম কোনো কারখানাই নেই। এই নদীর পানি অনেক স্বচ্ছ আর ঠান্ডা, যার কারণে মানুষ গরমের সময় এখানে বেড়াতে আসে। এদিকে জেসন বাড়িতে এসে দেখে আবারও অস্বাভাবিকভাবে সবাই খাবার খাচ্ছে, সাথে খুব বেশি পরিমাণে পানি পান করছে, যা দেখে সে ভয় পেয়ে যায়। তাই সে সবাইকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা এভাবে খাচ্ছ কেন? তখন তার স্ত্রী খুব রেগে গিয়ে তাকে বলতে থাকে, খাওয়া দাওয়া তো ঠিকমতো হচ্ছেই না, উল্টো তুমি আমাদের কি পানিও খেতে দেবে না? এদিকে জেপিল যেখানে ইনভেস্টিগেশন করতে গিয়েছে সেখানেই রাত হয়ে যায়, যার কারণে রাতটা সে সেখানে কাটানোর সিদ্ধান্ত নেয়। তবে সকালবেলা সে যখন ঘুম থেকে উঠে এবং বাইরে আসে তখন সে দেখে এই নদীতে আবারও শত শত মানুষ মারা গিয়েছে। তবে এবার শুধু এই নদীতেই নয়, কোরিয়ার আরও বেশ কিছু নদীতে মানুষ মারা গিয়েছে। এরপর থেকেই শুরু হয়ে যায় এক অস্থিরতা। পুলিশ এসে সবগুলো লাশ নিয়ে যায়। শহরে অনেক হইচই তৈরি হয়। শহরের সব লোকেরা ভয় পাচ্ছিল যে কেন এত মানুষ মারা যাচ্ছে, তাও আবার এরকম রহস্যজনক ভাইরাসে আক্রান্ত হয়ে। কিছু পুলিশ শহরের একটি বাড়ি থেকে একটি লাশ উদ্ধার করে। এই লাশটি বাথরুম থেকে উদ্ধার করা হয়। সেখানে পুলিশ সদস্যরা কিছু অদ্ভুত জীবের সন্ধান পায়। হতে পারে এই জীবগুলো এই লাশের পেট থেকে বেরিয়েছে। এরপর সেই অদ্ভুত জীবগুলো ল্যাবে নিয়ে আসা হয়।
জানা যায় এতদিন যে মানুষগুলো মারা গেছে তাদের মারা যাওয়ার মূল কারণ হচ্ছে এই ভয়ানক জীবগুলি। সাধারণত এই জীবগুলি পোকামাকড়ের পেটের মধ্যে দেখা যায়। পোকামাকড় বা জীবজন্তু যে খাবারগুলো খায় এই জীবগুলো তাদের পেটের ভিতর থেকে সেই খাবারগুলো খেয়েই বেঁচে থাকে। তবে এখানে যেই জীবগুলো নিয়ে আসা হয়েছে এগুলো ছিল একটু বেশি ভয়ঙ্কর। কিভাবে এই ভয়ানক জীব বা ওয়ার্মসগুলো মানুষের শরীরে প্রবেশ করলো তা এখনো স্পষ্ট নয়, কারণ পানির সংস্পর্শ ছাড়া এই জীবগুলো মানুষের শরীরে প্রবেশ করতে পারে না। তাই এখানে ধারণা করা হয় হয়তোবা যারা সেই নদীতে গরমের সময় ছুটি কাটাতে গিয়েছিল ঠিক সেই সময় হয়তোবা তাদের শরীরে এই ভয়ানক জীবগুলো প্রবেশ করেছে। এই ভয়ানক জীবগুলো মানুষের শরীরে প্রবেশ করার পর সাধারণের তুলনায় মানুষের বেশি খিদে লাগে এবং এর সাথে পানির পিপাসাও অনেক বেড়ে যায়। তবে যখন এই প্রাণীগুলোর মানুষের শরীর থেকে বের হয়ে যাওয়ার সময় এসে যায় তখন মানুষের অত্যাধিক পরিমাণের পিপাসা লাগে, যার ফলে তারা নদীতে ডুবে পানি খাওয়ার চেষ্টা করে। আর তখনই এই জীবগুলো মানুষের শরীর থেকে বের হওয়া শুরু করে। ঠিক এই কারণেই মূলত আক্রান্তদের শরীর বীভৎস রূপ ধারণ করে। এখন যেহেতু স্পষ্ট হয়ে গেল কেন এত মানুষ মারা যাচ্ছে, তাই নিউজে সবার উদ্দেশ্যে বলে দেওয়া হয় বিগত কয়েকদিন ধরে শহরে যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে এর কারণ হচ্ছে হর্স হেয়ার ওয়ার্মস নামের এক ধরনের জীব, অর্থাৎ সেই জীব যার দ্বারা এত মানুষ মারা যাচ্ছে। এই রোগে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ বলে দেওয়া হয়। যাদের অতিরিক্ত পিপাসা লাগে, প্রচণ্ড ক্ষুধা বেড়ে গেছে, তাদেরকে এই ভাইরাসে আক্রান্ত বলে বিবেচিত করা হয়। শহরে সবার কাছে ধীরে ধীরে এই খবর পৌঁছে যায়। দেখা যায় শহরের প্রায় অধিকাংশ মানুষই হসপিটালে গিয়ে ভিড় জমায়। বোঝা গেল এই শহরের অধিকাংশ মানুষই এই ভাইরাসে আক্রান্ত। এদিকে ভাইরাসের এই খবর জানতে পেরে জেসন ছুটতে ছুটতে তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে তার স্ত্রীর কাছে জানতে চায় তার ছেলের যে জন্মদিন গেল সেদিন তারা কোথাও ঘুরতে গিয়েছিল কিনা, যদি গিয়ে থাকে তাহলে কোনো সুইমিং পুল অথবা কোনো নদী নালাতে নেমেছিল কিনা। জেসন জানতে পারে তারা গিয়েও ছিল, আবার পানিতে নেমেও ছিল। অর্থাৎ তার আর বুঝতে বাকি থাকে না তার পরিবারও এই ভাইরাসে আক্রান্ত। এবার বোঝা গেল তারা কেন এত বেশি বেশি পরিমাণে পানি পান করত আর কেনই বা তারা এত বেশি পরিমাণে খাবার খেত। জেসন তাদের সবাইকে বলে যত দ্রুত সম্ভব রেডি হয়ে নাও, আমাদের হসপিটালে যেতে হবে। এবার হসপিটালের একটি ভয়াবহ দৃশ্য দেখা যায়। হসপিটালে হাজার হাজার মানুষ চিৎকার করে বলছিল, আমি বাঁচতে চাই, আমাকে ঔষধ দিন। এদিকে ডাক্তাররা একটি জরুরি মিটিং করে। এই মিটিংয়ে লিও ছিল। তারা এই ভাইরাসটির প্রতিষেধক বানানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়। কয়েকজন ডাক্তার প্রস্তাব দেয়, যেহেতু এই ভাইরাসটি ওয়ার্মদের দ্বারা সৃষ্টি হচ্ছে তাই আমাদের ওয়ার্ম ধ্বংসকারী একটি মেডিসিন তৈরি করতে হবে, অর্থাৎ মানুষের মধ্যে থাকা সেই ভয়ানক জীবগুলোকে মেরে ফেলতে হবে। এতে করে আক্রান্ত ব্যক্তির শরীরে থাকা ওয়ার্মগুলোর মৃত্যুর ফলে মানুষ এই ভাইরাস থেকে মুক্তি পেতে পারে। মূলত তারা এমন একটি বিষ তৈরি করবে যার দ্বারা মানুষের ক্ষতি না হলেও তাদের ভিতরে থাকা সেই ওয়ার্মসগুলো বাঁচতে পারবে না। এরপর খুব দ্রুতই ল্যাবের একটি গবেষণা কার্যক্রম শুরু করা হয়। এখানে আক্রান্ত একটি মেয়েকে তৈরি করা মেডিসিনটি খাওয়ানো হয়, তবে এতে ঘটে হিতে বিপরীত। মেয়েটিকে ঔষধ খাওয়ানোর সাথে সাথেই সে বমি করতে শুরু করে। এর কিছুক্ষণ পর আবার সে মারা যায়। এখানে ডাক্তারদের এই এক্সপেরিমেন্ট একেবারে বিফলে গেল। এদিকে লি জেপিলকে ফোন করে বলে দেয় জেসনদের পরিবারের সবাই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। এই কথা শুনেই জেপিল সঙ্গে সঙ্গেই তার ভাইয়ের সাথে দেখা করতে যায়। অন্যদিকে পুরো শহরের সকলেই প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে। তারা এদিক ওদিক ছোটাছুটি করছে, পানিতে ঝাঁপ দিয়ে অস্বাভাবিকভাবে মারা যাচ্ছে। তাদের কাউকেই আটকানো সম্ভব হচ্ছে না। এর হাত থেকে জেসনের পরিবারও বাঁচতে পারে না। দেখা যায় তার ছেলে মেয়ে পানি খাওয়ার জন্য পাগলের মতো আচরণ করতে শুরু করেছে, এমনকি তার স্ত্রীও এই ধরনের আচরণ করছে। জেসন একাই কোনো মতে তাদের সবাইকে সামলে নেয়। এদিকে নদী নালা খালবিল সবখানেই মানুষের লাশ পাওয়া যাচ্ছে। এছাড়া শহরের বাসাবাড়িগুলোতে মানুষ মরে মরে রয়েছে। ভয়াবহ এক অবস্থা। এই অবস্থাতে সরকার একটি জরুরি ঘোষণা করে। সরকার প্রথমে ভেবেছিল এত মানুষ আক্রান্ত হবে না, তবে ইতিমধ্যেই 1 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। অনুমান করা হচ্ছে আক্রান্ত লোকের সংখ্যা 10 লাখ ছাড়িয়ে যেতে পারে। তাই সরকার জনগণের কাছে সাহায্য কামনা করে। সরকার থেকে সব আক্রান্ত ব্যক্তিদের ক্যাম্পে নিজ দায়িত্বে আসার নির্দেশ দেয়া হয়। এরপর জেসন তার পরিবার নিয়ে হসপিটালে আসে, অর্থাৎ সেই ক্যাম্পে চলে আসে যেখানে তাদের চিকিৎসা দেওয়া হতে পারে। হসপিটালে এসে তার ছেলে তার কাছে জানতে চায়, বাবা আমরা কি মারা যাব? তখন জেসন তাকে বলে, কি বাজে কথা বলছো, আমরা কেউই মারা যাব না, ঔষধ খেলে সবাই সুস্থ হয়ে যাব। অর্থাৎ একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা আর কি। এদিকে শহরে একজন আক্রান্ত ব্যক্তি
উইন্ডাজন নামের একটি ঔষধ খেয়ে সুস্থ হয়ে গিয়েছে। এই কথাটি কয়েকজন লোককে জানালে তাদের মাধ্যমে আবার পুরো শহরে এই ঔষধের নামটি ছড়িয়ে পড়ে। তখন মানুষ সেই ঔষধ কেনার জন্য সব দোকানের দিকে পাগলের মতো ছুটতে থাকে। এভাবে অল্প কিছুক্ষণের মধ্যেই সেই ঔষধ শেষ হয়ে যায়। তবে জেসন যখন জানতে পারে এই ঔষধ খেলে ভাইরাস থেকে বাঁচা সম্ভব, তখন সে একজনের মাধ্যমে কিছু টাকা ঘুষ দিয়ে এদিক সেদিক করে সেই ঔষধ সংগ্রহ করে। আসলে সে ঔষধ কোম্পানিতে চাকরি করত, যার কারণে সে এই কাজটি করতে পেরেছে। ঔষধটি নিয়ে সে যখন ফিরে যাবে তখন সে লক্ষ্য করে একটি ছোট্ট শিশু তার মায়ের কোলে কান্না করছে। তাই সে তার কাছ থেকে একটি ট্যাবলেট সেই শিশুটির মাকে দেয়, যাতে তারাও বাঁচতে পারে। তবে এখানে ঘটে এক বিপত্তি। সেই মহিলাকে ঔষধ দেওয়া অবস্থায় একজন লোক তাকে দেখে ফেলে। তখন বাকি সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়ে সেই ঔষধটি ছিনিয়ে নেওয়ার জন্য। শুরু হয়ে যায় এক অন্য রকমের ধস্তাধস্তি। এই ধস্তাধস্তির মাঝেই ঔষধগুলো সেখানে পড়ে নষ্ট হয়ে যায়। জেসনের পরিবারের ভাইরাস থেকে বাঁচার শেষ সুযোগটাও এভাবেই নষ্ট হয়ে যায়। এর জন্য জেসন অনেক আফসোস করতে থাকে। তার নিজের উপরই নিজের রাগ হচ্ছিল, কারণ সে যদি তখন ওই মহিলাকে ঔষধ দিতে না যেত তাহলে হয়তো তার সাথে এইসব ঘটতো না। এরপর সরকার উইন্ডাজন নামের সেই মেডিসিন কোম্পানিকে এই ঔষধটি নতুন করে তৈরি করতে বলে, যাতে করে ভাইরাসে ইনফেক্টেড সকল মানুষ ঔষধগুলো পায়। কিন্তু উইন্ডাজন কোম্পানি সরকারকে জানিয়ে দেয় তাদের এই ঔষধ বানানোর জন্য যেই মেশিনের প্রয়োজন সেই মেশিনটি কিছুদিন আগেই নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এই মুহূর্তে নতুন করে ঔষধ তৈরি করা সম্ভব নয়। তখন সরকার সেই কোম্পানির ম্যানেজারকে বলে, তাহলে আমাদের এই ঔষধ বানানোর ফর্মুলাটি বলে দিন, আমরা অন্য কোনো কোম্পানি থেকে বানিয়ে নেব। তবে এই কোম্পানির ম্যানেজার সরকারের এই প্রস্তাবে রাজি হয় না। কোম্পানির ম্যানেজার বলে, এতে করে আমাদের কোম্পানির অনেক লস হয়ে যাবে। আসলে কোরিয়ার আইন অনুযায়ী সরকার কোনো কোম্পানির উপর জোর জবরদস্তি করতে পারবে না। যদি সরকার কোনো কোম্পানি বা সংস্থার উপর জোর জবরদস্তি করে তাহলে সেটা সংবিধানের বাইরে চলে যাবে। সরকার চাইলে কোম্পানির ট্যাক্স বাড়াতে পারে কিংবা কোম্পানিটিকে একেবারেই ব্যান্ড করে দিতে পারে, কিন্তু চাইলেই কোনো কোম্পানির উপর জুলুম করতে পারবে না। অন্যদিকে আমরা জেপিলকে দেখতে পাই। সে একটি সূত্রের মাধ্যমে এই কোম্পানির কুকর্মের কথা জানতে পারে। তখন সে কোম্পানির একজন লোককে খুঁজে বের করে। সে সেই লোকটিকে প্রচণ্ড মারধর করতে থাকে এবং তাকে জিজ্ঞেস করে এই ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ কি আর ঔষধগুলো কোথায়। এরপর সেই লোকটি তাকে জানায় আজ থেকে প্রায় 5 বছর আগে এই কোম্পানির কয়েকজন সদস্য তারা এই ভাইরাস নিয়ে গবেষণা করছিল। তারা তাদের গবেষণা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তাদের এই গবেষণার মূল কারণ ছিল মস্তিষ্কের এক ধরনের রোগ থেকে বিনা ঔষধে কিভাবে সুস্থ হওয়া যায়, যার জন্য তারা এই ওয়ার্মসগুলোর ব্যবহার করতে চেয়েছিল। এর একটি প্রতিষেধকও তারা বানিয়েছিল। তবে হঠাৎ করেই ব্রনস্টার নামের একটি সংস্থা এই কোম্পানিটি কিনে নেয় আর তাদের গবেষণা সেখানেই বন্ধ করে দেয়। এর কারণে সেই সময় যারা এই গবেষণা করছিল তারা অনেক রেগে যায় এবং সবাই মিলে সিদ্ধান্ত নেয় এই ওয়ার্মসগুলোকে নদীতে ছেড়ে দেবে। প্ল্যান মতো তারা এই ওয়ার্মসগুলোকে নদীতে ছেড়ে দেয়, অর্থাৎ এই জীবগুলোকে তারা নদীতে ছেড়ে দেয়। এরপর প্রথম কোনো সমস্যা না হলেও এই ভাইরাসটি এখন ছড়িয়ে পড়েছে। এই ধরনের একটা কাজের মূল কারণ হচ্ছে টাকা, অর্থাৎ এই ভাইরাসটি ছড়িয়ে পড়লে তারা এর যে প্রতিষেধক তৈরি করেছিল সেটি তারা চড়া দামে বিক্রি করতে পারবে। এর ফলে তারা অনেক লাভবান হবে। সুতরাং এখানে মূল উদ্দেশ্য হচ্ছে টাকা। এরপর জেপিল সেই লোকটির কাছ থেকে উইন্ডাজন মেডিসিন কোথায় আছে সেই ঠিকানা জানতে চায়। তখন সেই লোকটি ভয়ে ভয়ে তাকে ঠিকানা দিয়ে দেয়। এরপর জেপিল আর জেসন তারা দুজনে সেই জায়গায় যায়। এখানে এসে তারা দেখে অনেক ঔষধ এখানে মজুত করে রাখা আছে, তবে এগুলো বাজারে ছাড়া হচ্ছে না। তারা এই ঔষধগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে চায় যেন সবাই এই ভাইরাস থেকে মুক্তি পায়। তবে এই ঔষধগুলো এখান থেকে নিয়ে যাওয়ার আগেই সেই কোম্পানির কিছু লোক এখানে এসে গোডাউনে আগুন লাগিয়ে দেয়, যার কারণে তারা আর এখান থেকে কোনো ঔষধই নিয়ে যেতে পারে না। তবে তারা কোনো মতে এখান থেকে বেঁচে গিয়েছিল। এদিকে উইন্ডাজন কোম্পানির ম্যানেজার $5 বিলিয়ন বিনিময়ে সরকারের কাছে তাদের কোম্পানিটি বিক্রি করার প্রস্তাব দেয়। তারা সরকারকে বলে, যদি আপনারা এই কোম্পানিটি কিনে নেন তাহলে আপনারা নতুন করে ঔষধ তৈরি করতে পারবেন, আর এভাবে সরকার ভাইরাস নিয়ন্ত্রণ করতে পারবে। বিষয়টি নিয়ে দেশের সরকার একটি মিটিং করেছিল। এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা এই কোম্পানিটি কিনে নেবে। এই কোম্পানির দাম মূলত $7 মিলিয়ন। তবে তারা এখন এই পরিস্থিতিতে কোম্পানিটি $5 বিলিয়ন বিক্রি করার ফায়দা নিচ্ছে। এদিকে সরকারের হাতেও অন্য কোনো অপশন নেই, তাই কোম্পানিটি কিনে নেওয়ারই সিদ্ধান্ত হয়। এদিকে হসপিটালে জেসনের ওয়াইফ আর তার বাচ্চাদের একটি রুমে বদ্ধ করে রাখা হয়েছে, যেন তারা এখান থেকে বেরিয়ে পানিতে ঝাঁপ না দিতে পারে। এদিকে
কোম্পানিটির ম্যানেজার সরকারের কাছে $5 বিলিয়ন বিনিময়ে কোম্পানিটি যখন বিক্রি করতেই যাবে, তখন সরকার তাদের আসল উদ্দেশ্য জানতে পারে। সরকার জানতে পারে তারা কত বড় সিন্ডিকেট করে এই দুর্নীতি করেছে। শুধুমাত্র টাকার জন্য পর্যাপ্ত পরিমাণে ঔষধ মজুদ থাকা সত্ত্বেও সেই ঔষধগুলোকে বাজারে ছাড়া হয়নি, যার কারণে এত এত মানুষের মৃত্যু হলো এবং হচ্ছে। এই ম্যানেজার হচ্ছে এই পরিকল্পনার মাস্টার মাইন্ড। তখন তাকে সরাসরি গ্রেফতার করা হয়। এদিকে জেসন পুড়ে যাওয়া সেই মেডিসিনগুলোর ছাইগুলো হাতে নিয়ে কাঁদছিল, কিন্তু তখনই হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে। সে চিন্তা করে, উইন্ডাজনের মতোই আমরা একই ধরনের মেডিসিন যদি ব্যবহার করি তাহলে শরীরের ভিতরে থাকা ওয়ার্মসগুলো মারা যেতে পারে। বেশি সময় নষ্ট করার সময় এখন নেই, তাই যেই ভাবনা সেই কাজ। অর্থাৎ সে সোজা চলে যায় উইন্ডাজনের মতো একটি ঔষধ সংগ্রহ করতে। তখন তাকে বাধা দেওয়া হচ্ছিল, তখন আবার সে কিছু মানুষকে বোঝাতে সক্ষম হয়। এরপর সবার সাহায্যে সে ট্রাক নিয়ে ঢুকে পড়ে সেই ঔষধের গোডাউনে। এই ব্যাপারে প্রশাসনের লোকেরাও তাকে সাহায্য করে। সবাই মিলে সেই ঔষধগুলো নিয়ে আসে সেই ক্যাম্পে। একে একে সবাইকে ঔষধ খাওয়ানো হয়। এরপর দেখা যায় ধীরে ধীরে মানুষ সুস্থ হয়ে উঠছে, অর্থাৎ সেই ঔষধটি কাজ করেছে। এভাবে ধীরে ধীরে পুরো শহর সুস্থ হয়ে ওঠে। এখন দেখা যায় জেসনের ছেলে মেয়ে আর তার ওয়াইফ সুস্থ হয়ে উঠেছে এবং তারা সবাই মিলে একটি পার্কে বেড়াতে এসেছে। সবাই যেন আবারও নতুন করে জীবন ফিরে পেয়েছে। এখানে জেসন তার ওয়াইফকে বলে, চলো আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই, অর্থাৎ বাইরের কোনো দেশে ঘুরতে যাই। কিন্তু তার ওয়াইফ তাকে মজা করে বলে, শহরের বাইরে আবার এই ভাইরাস নেই তো? দেখা যায় নিউ ইয়র্ক শহরে একটি ভাইরাসে আক্রান্ত লাশ সমুদ্র দিয়ে ভেসে এসেছে।